আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা দেখতে দেখতে একদম অর্গানিকের শেষ পার্টে চলে আসছি। ট্রাই করব তোমাদের এক্সামের আগে একটা এমসিকিউ ক্লাস দিয়ে দেওয়ার। এখানে যে এমসিকিউগুলো আছে জাস্ট হচ্ছে তোমরা বেসিকগুলো বুঝো নাকি জানো নাকি সেটা একটু শিওর করার জন্য, এনশিওর হওয়ার জন্য। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি পড়ার মধ্যে আসি। তো পলিমার আর হচ্ছে যে কি প্লাস্টিসিটি। তো প্লাস্টিসিটি বা পলিমার জিনিসটা কি, যখন অসংখ্য বিসমিল্লাহির রহমানির রহিম যখন অসংখ্য ছোট জৈব অণু সমযোজী বন্ধনে যুক্ত হয়ে কার্বন শিকল বৃদ্ধি সহকারে খুবই বড় বা ম্যাক্রো অণু সৃষ্টি করে, তখন তাকে হচ্ছে পলিমার বলে। তো পলিমারের ছোট একক হচ্ছে আমরা মনোমার বলবো। এগুলো গেছে তো উৎসের তিনটা ভাগ আছে, প্রাকৃতিক, কৃত্রিম, অর্ধকৃত্রিম। তো প্রাকৃতিক যেগুলো সেগুলো আমরা নর্মালি জানি, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড, প্রাকৃতিক রাবার, এই নামগুলো মানে একটা প্রাকৃতিক নামের মধ্যে ফিল পাবা। একটা জিনিস আছে যে কি, রাবার গাছের ফিট থেকে তোমার ল্যাটেক্স তৈরি হয়। আর কৃত্রিম যেগুলো সেগুলো তো দন্তন্য ওয়ার্ডটা পাবা, দেখো নাইলন, টেরিলিন, পলিথিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড, ট্যাফলন। আর যেগুলো অর্ধকৃত্রিম নামগুলো একটু দেখিও, সেলুলোজ আছে, সেলুলোজ এসিটেট, সেলুলোজ নাইট্রেট, তারপর প্রাকৃতিক রাবার, হ্যালোজেনেটেড। তো একটু মাথায় রাখবা, এসিটেট, তারপর সেলুলোজ যেগুলো তো পাবার নামে, ওগুলো হচ্ছে অর্ধকৃত্রিম বানানটা দেখো দুটা ভাগে না, তো এগুলো দেখো দুটা ভাগে। তো এটা কি, তো মনোমারের যে কার্যকরীমূলকের ভিত্তিতে হচ্ছে দুটা শ্রেণীতে ভাগ আছে, একটা হচ্ছে সংযোজন আর একটা হচ্ছে কি তোমার, আচ্ছা সংযোজনটা একটু বলি। এটাতে মেনলি হচ্ছে যে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অসম্পৃক্ত জৈব যৌগের চেইন পলিমারকরণ হচ্ছে দ্রুত পলিমার সৃষ্টি হয়, মানে হচ্ছে একটা চেইনের মতো হবে। তো পলিথিন, পলিওয়াট এগুলো যেগুলো সেগুলো হচ্ছে সংযোজন দ্রুত পলিমার দিবে, যেমন পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, বেনজিন। মানে পলিওয়াটটা পাইলে মনে রাখবো যে দ্রুত পলিমার। হ্যাঁ, তারপর এদিকে আসলে হচ্ছে তোমার ঘনীভবন বা হচ্ছে যে যেটা কনডেনশন পলিমার। তো ওখানে কি হয়, 2 বা 2 এর অধিক কার্যকরীমূলক মনোমার হচ্ছে যে অনুবিক্রিয়াকালে পানি অণু অপসারণ করে হচ্ছে যে তোমার, তো পরমাণু এনো ও হচ্ছে যুক্ত তোমার কার্বন শিকল বৃদ্ধি করে সৃষ্ট যে পলিমারটা থাকবে সেটা হচ্ছে তোমার ঘনীভবন পলিমার বলবো। তো এই যে ঘনীভবন পলিমার, এটাকে অনেকে কোপলিমারও বলে। তো পলিস্টার আর হচ্ছে পলিঅ্যামাইড এগুলো হচ্ছে তোমার কি ঘনীভবন তোমার পলিমার। এখন ওইখানে দেখো, ওইখানে যে নামগুলো ছিল ওগুলো কিরকম ছিল, পলিথিন, পলিইথিলিন, এটা। আর এখানেটা দেখো এস্টার আর হচ্ছে অ্যামাইড। হ্যাঁ, পলিএস্টার আর অ্যামাইড। তো আমি দেখো এস্টারের পলিএস্টার যেটা সেটা ড্যাক্রন আর অ্যামাইডটা হচ্ছে তোমার নাইলন। তো একটু মাথায় রাখবে, আমি মাথায় রাখতাম যেভাবে আম নাই, তোমার কাছে আম নাই। তো অ্যামাইড যেটা সেটা হচ্ছে নাইলন, তার আরেকটা যেটা ছিল এস্টার সেটা হচ্ছে ড্যাক্রন। হ্যাঁ, এস্টার হচ্ছে ড্যাক্রন। এসিড দিয়ে মাথায় রাখতে পারো, এস্টার দন্তস্য, তারপর এদিকে ডস্কার ড আছে, তো এসিড অথবা এদিকে এসিড আর এদিকে আমনাই, সেটা দিয়ে মাথায় রাখতে পারো। জিনিসটা হচ্ছে জাস্ট ওয়ার্ড দুটা পলিয়েস্টারের হচ্ছে ড্যাক্রনের সাথে সম্পৃক্ত আর এদিকে পলিঅ্যামাইড হচ্ছে নাইলনের সাথে সম্পৃক্ত, এটা ভুলা যাবে না। তো সংযোজন বা হচ্ছে যে দ্রুত পরিমাণ করা, ঘনীভবন পরিমাণ করার মধ্যে পার্থক্য, পাঁচটা সংজ্ঞাটা তো বললামই একটা পার্থক্য আছে। তারপর হচ্ছে যে এটা দেখো, পলিমারের হচ্ছে আণবিক ভর মনোমার আণবিক ভরের সরলক্রমিক হবে, মানে হচ্ছে ইথিলিন থেকে পলিইথিলিন এরকম হবে। আর এখানে কোনো গুণিতক হবে না, ইচ্ছা মতো হবে, যেমন কি নাইলন একটা মাত্র হচ্ছে তোমার কার্বন পাই বন্ধন থাকবে, এখানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলকে ঘনীভবন হবে। তো এগুলো লাগতেছে না, এখানে আসি যায় ডাইরেক্ট একদম। মোটর অয়েল ও হচ্ছে পেইন্টের সান্দ্রতা বৃদ্ধির জন্য আমরা পলিমার যৌগ মিশানো হয়। দেখো পথে পথ হচ্ছে পলিমার যৌগ, ঠিক আছে। আর পলিমার বানাতে মদ হচ্ছে তোমার মোটর অয়েল, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে তরলের সান্দ্রতা বৃদ্ধির জন্য সরল শিকল পলিমার ব্যবহৃত হয়, সান্দ্রতা দ্বন্দ্বসূত্র সরল শিকল পলিমার। তো এখানে কি ছিল, পথ হচ্ছে পেইন্ট, পথ হচ্ছে যে তোমার পলিমার, তারপর পলিমার মদ হচ্ছে তোমার মোটর অয়েল, ঠিক আছে। এটা গেল। তো এখানে আমি লিখে রাখছি জিনিসটা একটু। এবার আসি প্লাস্টিসিটি জিনিস থেকে ইলাস্টিক জিনিসপাতির কথা বলতেছি। ইলাস্টিক শব্দ দ্বারা মেনলি আমরা সেসব কঠিন বস্তুকে বোঝাই যেগুলো বল প্রয়োগ হচ্ছে বিকৃত করার পরও বল অপসারণের পূর্বের আকার লাভ করে, এগুলো তো গেছে। তো কোনো কঠিন পলিমার যে ধর্মগুণে উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় তাপ প্রবাহ ধর্ম লাভ করে এবং একে পূর্ণ বিগলিত অবস্থায় বিভিন্ন আকার আকৃতিতে মোল্ড করা যায় পলিমারে, সে ধর্মকে হচ্ছে পলিমারের প্লাস্টিসিটি বলবো। তো এখানে দুইটা মানে তোমার উদাহরণ আছে জটিল পলিমার গঠন, একটা হচ্ছে ব্র্যাকেলাইট আর একটা হচ্ছে কি মেলামাইন পলিমার, এগুলো তো গেছে। তারপর এখানে আসি, থার্মোপ্লাস্টিকের কিছু উদাহরণ আছে পলিথিন, পলিস্টাইরিন। আর থার্মোসেটের কিছু আছে ব্র্যাকেলাইট, মেলামাইন। তো আমি জাস্ট থাম্ব ওয়ার্ডটা দিয়ে মাথায় রাখতাম, দেখো সেট লাইট, তারপর মেলামাইন, নামগুলো মিলে আসলে দেখো, যেমন কি আমরা ধরো মেলায় গেছি, হ্যাঁ, তখন আমরা কি বিভিন্ন জিনিসের সেট নিই না, তারপর হচ্ছে লাইট এগুলো কিনতে পারি। তো মেলামাইন এগুলো হচ্ছে লাইট সেট, এগুলো হচ্ছে থার্মোসেটের হচ্ছে একটা উদাহরণ, এটা দিয়ে মাথায় রাখবে। আর যেগুলো থার্মোসেটে নেই সেগুলো থার্মোপ্লাস্টিক আছে, মানে পলিথিন, পলিস্টাইরিন। জিনিসটা হচ্ছে প্লাস্টিকে হচ্ছে পলিথিন আর পলিস্টাইরিন আছে, বাকিগুলো হচ্ছে দেখো পলি আছে। প্লাস্টিক মানে তো পয়লা রসিকার আছে, তো পলিথিন, পলিস্টাইরিন। আর এখানে হচ্ছে তোমার বাকিগুলো, এটা দিয়ে মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস হচ্ছে ভুল করা যাবে না, এটাই হচ্ছে কথা। তারপর থার্মোপ্লাস্টিক জিনিস কি, যেখানে হচ্ছে ক্রস লিঙ্ক কম এবং এগুলো হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক পরিমাণ অবস্থায় লাভ করে, এই অবস্থা হচ্ছে উচ্চ তাপমাত্রায় গলিত তরল প্রবাহ ধর্ম থাকে। তো এগুলো
থার্মোপ্লাস্টিক তাপ প্রয়োগ হচ্ছে নরম গলে যায় এবং শীতল করে হচ্ছে পুনরায় কঠিন হয়ে যাবে। তো কিছু উদাহরণ আছে যেমন কি পলিথিন, পলিস্টাইরিন প্লাস্টিক, তারপর হচ্ছে পিইটি প্লাস্টিক এগুলো। তো থার্মোসের জিনিসটা কি ক্রসলিংটা হচ্ছে বেশি হবে, এখানে কম হলে এখানে তো বেশি হবে, স্বাভাবিক বিষয়। তো এগুলো থেকে তো এটার উদাহরণটা একটু দেখবো, ব্র্যাকেলাইট আর মেলামাইন বলছি। তারপর দেখো বৈদ্যুতিক যন্ত্রপাতি ফিটিংস অথবা সাসপেন্ডেড যে হাতল সেগুলোতে হচ্ছে যে কি আমরা ব্যবহার করবো থার্মোসেটটা। টিজি এর ঊর্ধ্ব তাপমাত্রা ইলাস্টামার বলবো, ইলাস্টামারের প্লাস্টিকের রূপান্তরিত হবে। তো থার্মোসেট পলিমারগুলো হচ্ছে এদের গ্লাস অবস্থান্ত তাপমাত্রা টিজি এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে ধীরে আর হচ্ছে মজবুত হবে। তো এখানে কিছু ব্যবহার আর উদাহরণ আছে। তো দেখো পলি বিউটিনাইন, বিউতে ব আছে, ব তো হচ্ছে যে কি রাবার ব্যান্ড স্পান্ডাতে ব আছে। এবার পলি আইসোপ্রিন দ্বন্দ্বসাথে সার্জিক্যাল গ্লাভস, পলি ক্লোরোপ্রিন যেটা কয়লা আছে সেটা মেডিকেল বান্ডাতে দেখো ক আছে, কয়লা আছে। তো জুতা মেডিকেলে হচ্ছে তোমার পলিপ্রোপিন, মানে নামগুলো তো মাথায় থাকবে না। বতে হচ্ছে তোমার রাবার বান্ডাতে ব আছে পলিবিউটিনাইন, আইসোতে দ্বন্দ্বসাথে সার্জিক্যাল গ্লাভস, আর এদিকে হচ্ছে তোমার ক আছে মেডিকেল বান্ডাতে, কত হচ্ছে ক্লোরোপ্রিন। শেষ। এবার আসে এখানে সংযোজন পরিমাপকরণ বিক্রিয়া মেনলি কি একই কার্যকারীমূলক যুক্ত অসংখ্য মনোমার পরস্পর যুক্ত হয়ে যে একটা তোমার সংযোজন বিক্রিয়া দেখাবে। তো অধিকাংশ সংযোজন পলিমার মনোমার মধ্যে হচ্ছে তোমার অ্যালকিলিন মূলকটা থাকবে C+C, আর এদের আণবিক ভর হচ্ছে মনোমারের আণবিক ভর গুণিতক হবে বলছিলাম। অ্যালকিন আর প্রতিস্থাপিত অ্যালকিন হচ্ছে মেনলি তোমার সংযোজন পরিমাণটা দেখাবে। তো তাপমাত্রাটা একটু লাগবে 70 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 5 থেকে 10, প্রভাব হচ্ছে কি Cr2O3, এই জিনিসটা কিন্তু একটু লাগবে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। এবার আসি এটা এই জিনিস তোমাদেরকে একদম ইনশাল্লাহ ভালো মতো মুখস্থ করাই দিব, একটু ধৈর্য সহকারে আমরা পড়বো। হ্যাঁ দেখো ফার্স্টে মাথায় রাখবো যে এই যে জেড দিয়ে আমরা মেলে হচ্ছে CH2 বুঝাবো। রাবারের মান হচ্ছে তোমার আইসোপ্রিন, এটা একটু মাথায় রাখবা। এবারে আসে এখানে দেখো জেড এর সাথে তোমার H যখন যুক্ত করতেছি তাহলে কি ডাবল CH2 হচ্ছে, CH2 আর CH2 হচ্ছে, তখন এটাকে আমরা পলি ইথিলিন বলতেছি। আমি ব্যবহারগুলো পরে বলি, আগে এই কথাগুলো একটু দেখো। CF2 যেটা, হ্যাঁ এখানে দেখো ফ্লোরো আছে, ফ্লোরো টেট্রাফ্লোরো, দুইটা চারটা তোমার ফ্লোরিন না, তো টেট্রাফ্লোরো ইথিলিন, CF2 তো এটাকে তোমার হচ্ছে যে কি CF2 কে ট্যাফলনও বলে। তো পলিটেট্রাফ্লোরো, ট্যাফলন এগুলো নামের মধ্যে একটু মিল আছে না, সুরটা দেখো ট্যাফলন এগুলো একটু মিল আছে না। তো এটা তারপর দেখো H2C এর সাথে যখন CH ডাবল বন্ড CH3 হয় তখন এটাকে আমরা পলিপ্রোপিলিন বলতেছি। তারপর যখন CH2CHCl যুক্ত হয় তখন এটাকে PVC বলতেছি। C6H5 যুক্ত হলে তখন পলিস্টাইরিন বলতেছি। সায়ানাইড যুক্ত হলে তখন নাইট্রাইল বলতেছি, যে বলছিলাম আমরা অ্যাক্রাইল ও নাইট্রাইল বলতেছি। আর যখন OCH3 এরকম একটা পুরো মূলক হচ্ছে তখন অ্যাসিটেটের যে মূলকটা হচ্ছে তখন অ্যাসিটেট বলতেছি, পলিভিনাইল অ্যাসিটেট। এবার আমরা হচ্ছে যে মানে ব্যবহারগুলো দেখো। দেখো ইথিলিন পলিথিন এগুলো তো আমরা জানি, প্লাস্টিকের ব্যাগ ওটা তো বুঝতেছি, বোতল খেলনা এগুলো। এবার দেখো পলিটেট্রাফ্লোরো ইথিলিন যেটা ট্যাফলন, ওটা তো বললাম ট্যাফলন টেট্রা মিল আছে না, তো ট্যাফলন পলিটেট্রাফ্লোরো ইথিলিন হচ্ছে CF2 হচ্ছে ট্যাফলন হচ্ছে যে থাকবে। পলিপ্রোপিলিন দেখো আমরা হচ্ছে কার্পেট তারপর বোতল এগুলো আমাদের প্রপারলি পরিষ্কার না করলে তো সমস্যা হতে পারে, তাই না? ঘরের মেঝে যে কার্পেট এগুলো, তো প্রোপিলিন প্রপার এগুলো নামগুলোর মধ্যে মিল আছে না, তো প্রোপিলিন এটা। তারপর PVC দেখো আমরা বাসায় যে PVC পাইপলাইন ইউজ করি না, PVC পাইপ বলি যে, তো ওটা কি মেনলি তোমার প্লাস্টিকের জিনিসপাতি না, তো প্লাস্টিকের যেটা তোমার হোজ পাইপ, তারপর ঘরে ব্যবহৃত রজ্জু ওগুলো তোমার কি PVCর উদাহরণ, মোড়ক। এবার আসছে পলিস্টাইরিন দেখো স্টাইরিন নামটার মধ্যে একটা স্টার ফিল পাচ্ছে। তো একটা স্টারের ঘরে তোমার অবভিয়াসলি ফার্নিচার থাকবে, প্যাকেজিং সিস্টেম থাকবে, তারপর টেলিভিশন ক্যাবিনেট ইনসুলেশন এগুলো তো থাকবে, একদম সুবিধা জিনিসপাতি সব তো মানে স্টারের ঘরে থাকবে। তো পলিস্টাইরিন উদাহরণগুলো এটা। এবার আসে পলি অ্যাক্রাইলো নাইট্রাল। তো একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাক্রো জিনিসটা হচ্ছে মানে চুল টাইপসের জিনিসপাতিগুলো বোঝাই অ্যাক্রো দিয়ে, হ্যাঁ। তো রজ্জু ফেব্রিক্স কৃত্রিম চুল এগুলা, তারপর হচ্ছে আর যেটা পলিভিনাইল অ্যাসিটেট আদে মাথায় রাখবো হচ্ছে তোমার গ্লু টাইপসের শক্ত মানে আঠালো টাইপসের জিনিসপাতি। তা আঠা বা গ্লু, তারপর পেন্টস তারপর কোট তৈরি কাপড়, কম্পিউটার ডিস্ক এগুলো একটু তোমার শক্ত আঠালো টাইপসের না, তো এটা। তো এই চকটা মাথায় থাকবে তো না, আমাদের জাস্ট মেনলি তোমার ট্যাফলনটা লাগবে বেশি, তারপর PVC পলিস্টাইরিন পলি অ্যাক্রাইলটা ভুল করা যাবে না। চুল টাইপসের যেগুলো রজ্জু ফেব্রিক্স এগুলো তোমার চুল আশ টাইপসের না, তো কৃত্রিম চুল অরলন এগুলো আর কি। এবার আসে এটা সংযোজন পলিমারকরণের মেকানিজম, এটা একটু চেইন বিক্রিয়া যেটা 3 ধাপে ঘটে, সূচনা বিস্তারণ আর সমাপ্তি। এগুলো গেছে বাজারে পলিথিন প্লাস্টিক ব্যাগে প্রতি পলিমার অনুযায়ী প্রায় 7100 ইথিলিন যুক্ত থাকে। এগুলো তো গেল, এগুলো লাগতেছে না। আচ্ছা LDPE যেটা সেটা হচ্ছে নরম মোম সদৃশ কঠিন হওয়ায় প্লাস্টিক ব্যাগ ও ফিল্মের মোড়ক তৈরিতে ব্যবহৃত হয়। তো ইথিলিনের পরিমাণ আছে উচ্চ চাপ 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার ও তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ইথিলিনের অসংখ্য মানে অণু পরস্পর মিলিত হয়ে পলিথিন তৈরি করে। তো CH2 উচ্চ চাপ আর তাপ দিব প্রভাবক O2 দিয়ে হচ্ছে তোমার যে ছাড়টা ভেঙে যাবে, তো CH2 হয়ে যাবে। তো অধিক চাপ পদ্ধতিতে প্রভাবক রূপে অক্সিজেন অথবা হচ্ছে জৈব পারঅক্সাইড
এগুলো হচ্ছে ব্যবহৃত হয়। অধিক চাপ পদ্ধতিতে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার। অল্প চাপ পদ্ধতিতে হচ্ছে যে কি স্বল্প চাপ পদ্ধতিতে ধাতব প্রবাহগুলোকে তোমার CR2O3 দিব, সিলিকা অ্যালুমিনিয়াম ধারক দিব, 70 থেকে তোমার 70 ডিগ্রি সেলসিয়াস না 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপ লাগবে। এটা আমি পড়ছিলাম একটু আগে। এবার পলিথিনের একটা বৈশিষ্ট্য পড়বা, খুব ইম্পর্টেন্ট। পলিথিন হচ্ছে কি উত্তম তড়িৎ অন্তরক, মানে হচ্ছে যে কারেন্ট ফ্লো নিয়ে একটু ঝামেলা করে। তো পলিথিনের ব্যবহার তোমার ওষুধপত্র তো নিয়াতে আমরা ইউজ করি, আর কি বৈদ্যুতিক তার তোমার অন্তরক রূপে ব্যবহৃত হয়। এবার সে পলিপ্রোপিনের যে তোমার প্রস্তুতিটা, ওটা 2 3 4 দিয়ে মাথায় রাখবা। কি দিয়ে 2 3 4? 2 হচ্ছে যে কি 120, এদিকে 3 TiCl3, আর 4 হচ্ছে কি 140 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তো পলিপ্রোপিলিন যেটা, সেটা হচ্ছে কি সবচেয়ে হালকা। তো আমরা একটা জিনিসপাতি, প্রপার জিনিসপাতি, তো প্রপারলি কোনো কাজ করলে সেই জিনিসটা চাপটা তো হালকা হয়ে যায় না। তো হালকা প্লাস্টিক, পলিমার প্লাস্টিক যেটা, সেটা হচ্ছে তোমার পলিপ্রোপিলিন। এটা মাথায় রাখবে। এবার হচ্ছে পিভিসি জাস্ট একটু মাথায় রাখবা যে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরি ক্লোরাইড দিব, অ্যাসিটিলিন দিয়ে তোমার হচ্ছে যে HCl সংযোজনে বিনাইল ক্লোরাইড উৎপন্ন করবো। তো একটু দেখো 250 ডিগ্রি সেলসিয়াস আর HgCl2 দিছি মার্কারি। তো তৈরি হয়েছে, ভালো কথা। এবার হচ্ছে আমরা ব্যবহারগুলো একটু ধীরে সুস্থে পড়তে হবে। দেখো পিভিসিতে নামটার মধ্যে একটা বিসি আছে না, বিসি মাথায় রাখবো যে তোমার কোনো একটা ভার্সিটির বিসি আর কি। ধরো আমাদের ভার্সিটির বিসি, উনি হচ্ছে তোমার বৃষ্টির দিনে, হ্যাঁ বৃষ্টির দিনে তোমার রেনকোট গায়ে দিয়ে হচ্ছে গ্রাম ফোনে রেকর্ড করতে, গ্রাম ফোনে রেকর্ড মানে কেউ একজন কল দিছে, গ্রাম ফোনে তোমার রেকর্ড করে কলে বলতেছে যে মানে কি সমস্যা, কি হয়েছে। তো বলতেছে আপনি আজকে বাইর হন, আপনার খবর আছে। তো প্লাস্টিক সিরিঞ্জ নিয়ে হচ্ছে যে আমাদের বিসি উনি বাইর হয়েছে, মানে ঘরের ছাদ থেকে নেমে বৃষ্টি উপভোগ না করে হচ্ছে তোমার ঘরের ছাদ থেকে নেমে প্লাস্টিক সিরিঞ্জ নিয়ে বাইর হয়েছে, গিয়ে দেখে যে ওনাকে সারপ্রাইজ দিছে একজন। সারপ্রাইজ কি দিছে? কৃত্রিম চামড়া দিছে, কার্পেট দিছে, তারপর জিনিসপত্র দিছে। তো এগুলো হচ্ছে যে কি তোমার ওনাকে দিছে, তো খুশি হয়ে গেছে। তো বিসি সাহেবের কি হয়েছে, মেনলি তোমার বৃষ্টি উপভোগ করতেছিল ছাদ থেকে। তো তোমার হচ্ছে একজন কল দিছে গ্রাম ফোনে রেকর্ডে কল দিছে। তো উনি বলছে যে কি আজকে বাইরে হও, তোমার খবর আছে। তো উনি কি করছে যে তোমার রেনকোট পরে একদম প্লাস্টিক সিরিজ নিয়ে বাইরে হয়েছে ওকে দেখে নেওয়ার জন্য। তো দেখার পরে দেখা গেল এটা ওর খুব ভালো একটা বন্ধু। তো বন্ধু তোমাকে কৃত্রিম চামড়া উপহার দিছে ওকে, তারপর মেজর কার্পেট উপহার দিচ্ছে বিসি সাহেবকে। এই হচ্ছে কথাবার্তা। তো তোমাদের কি এরকম বন্ধু বান্ধব আছে অনেক গিফট দেয়? থাকা ভালো আসলে, গিফট পাইতে কার না ভালো লাগে বলো। তো পলিস্টাইরিনের প্রস্তুতি যেটা, শুষ্ক LCl3 প্রভাবকের বস্তুতে বেঞ্জিনের সাথে ইথিলিনের বিক্রিয়ায় ইথাইল বেঞ্জিনকে 700-600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক অক্সাইড বা হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে এসটা অপসারিত হলে স্টাইরিন হয়। স্টাইরিন থেকে উচ্চচাপ সংযোগ পরিমাণ গরম প্রক্রিয়া হচ্ছে যে পলিস্টাইরিন হয়। তো এগুলো একটু দেখা, LCl3 দিব, এগুলো হচ্ছে হবে ভালো গেছে। এবার সে পলিস্টাইরিন, আমি বলছি স্টার। তো স্টাইরিন নামটাতে স্টার আছে, তার স্টারের ঘরে তোমার যা থাকবে, ধরো বিয়ের পর বাচ্চা যা লাগে সব কিছু হচ্ছে স্টারদের ঘরে থাকবে। খাবার পাত্র, কসমেটিকের বোতল, টেলিভিশন ক্যাবিনেট, প্লাস্টিক কাপ, শিশুদের যে জিনিসপাতি, এগুলো মানে বিয়ের পর বাচ্চা যা লাগে সবগুলো হচ্ছে তোমার কিভাবে স্টারের ঘরে পাবা। এবার সে ট্যাফলনটা আমি বলছিলাম যে কি ছিল, মানে মেনলি তোমার পলিটেট্রা, যেটা এই যে পলিটেট্রা ফ্লোরো ইথিলিন। তো এটা ফেরাস সালফেট আছে, দেখো ট্যাফলন বানাতে ফ আছে, ফতে ফেরাস সালফেট, আর হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, মিল আছে না। তো পারক্সাইড ব্যবহৃত হয়। এটা হচ্ছে ফ্রাই প্যানে তোমার ট্যাফলনের কোটিংয়ে ব্যবহৃত হয় আর কি। তো পলিমারকরণে দেখো ফেরাস সালফেট আর H2 ওটা যেটা, এই দুটো একসাথে যুক্ত করলে এটাকে তুমি প্যান্টন বিকারক বলবে। তো ট্যাফলনটা দেখো, ট্যাফলন তোমার মেলে হচ্ছে যে বৈদ্যুতিক ইনসুলেট হিসেবে ব্যবহৃত হয়, তারপর জাহাজের রোদ্র হিসেবে, বাল্ব হিসেবে। জিনিসটা একটু বুঝো, ট্যাফলনের যেটা তোমার পলিটেট্রা ফ্লোরো ইথিলিন আর কি। একটা জিনিস একটু চিন্তা করো, ট্যাফলনের টতে হচ্ছে টাইটানিকের জাহাজের কথা ভাবো। টাইটানিকের জাহাজের মধ্যে তোমার রজ্জু থাকবে, বাল্ব থাকবে না। তো টাইটানিক টতে হচ্ছে টাইটানিকের জাহাজের রজ্জু আর বাল্ব আছে। ট্যাফলন হচ্ছে যে কি তোমার জাহাজের রজ্জু, বাল্ব হচ্ছে ইউজ হয়। মাথায় থাকবে তো না বৈশিষ্ট্যগুলো, মানে ব্যবহারগুলো মাথায় কিন্তু রাখতে হবে, হ্যাঁ। তারপর নাইলনের কিছু কথাবার্তা আছে, যে ঘনীভবন পলিমারকরণ প্রক্রিয়া সৃষ্ট পৌনঃপুনিক অ্যামাইড বন্ধন, যেটা কোএনএচ যুক্ত সংশ্লেষী পলিঅ্যামাইড করছে পলিমারকে তোমার নাইলন বলবো। তো দাঁতের পাশে হচ্ছে নাইলন 66 আর হচ্ছে এমনিতে নাইলন 6:10 ব্যবহৃত হয়। তো নাইলন 66 এখানে কথা আছে হেক্সামিথিলিন ডায়ামিনের জলীয় দ্রবণের সাথে ক্লোরোফর্মে দ্রবীভূত অ্যাডিপিক অ্যাসিডকে 6 কার্বনের ডাইকার্বক্সিলিক অ্যাসিড উত্তপ্ত করলে ঘনীভবন বিক্রিয়ায় নাইলন 66 আর হচ্ছে কোপলিমার উৎপন্ন হয়। এই জন্য নাইলন 66 উৎপন্ন হয়। তো জিনিসটা মেনলি কি হয়, জাস্ট H2O বাইর হয়ে যায়, এটাই। আর হচ্ছে কানেক্ট করে দিবা, শেষ। ঠিক আছে? এই যে কোঅ্যানেজ, এটা হচ্ছে তোমার অ্যামাইডের সংখ্যা। একটু জাস্ট H2, যেখানে পানি বানানোর সুযোগ পাওয়া সেখানে পানি বানায় ফেলবা। এটা এগুলো গেছে। তারপর এখানে আসি নাইলনের যে ব্যবহার। তো নাইলন হচ্ছে তোমার সুতা টাইপসের জিনিসপাতি। তো জেলেতে যা লাগে সেটা হচ্ছে নাইলনের
কাজে হচ্ছে ব্যবহৃত। দেখো মোটা কম্বল, কাপড়, দাঁতের ব্রাশ, মাছ ধরার যে জালের সুতা, এগুলো তো তোমার নাইলনের, মানে যারা জেলে তাদের তো লাগে, তো জেলেও যে নাইলনের সাথে সম্পৃক্ত মাথায় রাখবা। তো আকঞ্চিত লাইনের সুতা দিয়ে হচ্ছে আমি ইলাস্টিক গেঞ্জি, মোজা এগুলো তৈরি করবো। মানে ধরো একদম জেলে তোমার মাছ ধরতে যাবে, তাই না, এটা তো স্বাভাবিক বিষয়। মোটা কম্বল থেকে ঘুম থেকে বাইর হবে, তারপর তোমার কাপড় নিবে, দাঁত ব্রাশ করবে, মাছের ধরা যে জাল সুতা সেগুলো নিয়ে বাইর হবে। তো নাইলনের উদাহরণগুলো তুমি জাস্ট একটা জেলের কথা চিন্তা করবে, তাহলে হয়ে যাবে। এবার হচ্ছে ড্যাক্রন। ড্যাক্রন হচ্ছে তোমার টেরিলিনও বলতেছি, টেরিলিন বলতেছি, হ্যাঁ, তারপর টেরিথ্যালিক অ্যাসিড বলতেছি, বা ইথিলিন গ্লাইকলের প্রভাবে হচ্ছে প্রস্তুত করা হচ্ছে। তো পলিয়েস্টার থেকে হচ্ছে মাইলার নামে পলি প্লাস্টিক ফিল্ম ও রেকর্ডিং টেপ তৈরি করা হয়। ড্যাক্রনের কাপড় সুতার নাম হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালিন, পিইটি দিয়ে মাথায় রাখতে পারো। তো গ্রামফোনের রেকর্ডটা ছিল তোমার পিবিসি, আর এদিকে দেখো রেকর্ডিং ট্যাপ হচ্ছে যে কি ড্যাক্রন। তো মাথায় রাখবে রেকর্ডিং মানে ড আছে, ড হচ্ছে ড্যাক্রন, আর গ্রামফোন রেকর্ডটা কি ছিল, পিবিসি। বিসি সাহেব হচ্ছে তোমার গ্রামফোনের রেকর্ড হচ্ছে বুঝছে আর কি, শুনছো। তো এখানে কিছু কথা আছে পিইটি নিয়ে, যে ড্যাক্রন ও প্যাট নামে পরিচিত থার্মোপ্লাস্টিক, এটা পুনর্চক্রায়ণ বা রিসাইক্লিং প্রক্রিয়া ইউজ হয়। তারপর ব্যবহারগুলো আছে ভেজিটেবল কন্টেনার, স্বচ্ছ, শক্ত, হালকা, এগুলো লাগবে না আহামরি। ড্যাক্রনটা একটু লাগবে। ড্যাক্রন বা টেরিলিন হচ্ছে তোমার কৃত্রিম সুতা হিসেবে, মানে প্রাকৃতিক সুতা হিসেবে ইউজ হয়। তো টেরিলিন থেকে আমরা কি মানে ঠান্ডা শীতকালে যা যা লাগে, সোয়েটার, মোজা, সার্টি কাপড়, শাড়ি টাইপসের জিনিসপাতিগুলো তোমার পাবো। এই তো এই জিনিসটা দেখো আমি আবার লিখে রাখছিলাম, এই যে পলিস্টার, ড্যাক্রন হচ্ছে পলিস্টার, নাইলন এটা কি বলছে, আমনাই, পলি অ্যামাইড, লাইন শেষ। এবার এখানে আসি যে তোমার গ্লুকোজের হচ্ছে 16টা সমান সম্ভব, আর যেটা প্যান্টোজ সুগার ওটা হচ্ছে 3টা কার্বন কেন্দ্র যেহেতু আছে, তাহলে প্যান্টোজের হচ্ছে 8টা স্টোরেজ সমান সম্ভব। এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আসে এখানে এগুলো তোমার একদম কোষ রসায়নের পড়া। আলফাটা কি হচ্ছে, দুইটা অণু আলফা ডি গ্লুকোজ একটা মানে ওএসটা অপসারিত করে তোমার ঘনীভবনের ভবনের মাধ্যমে সি বন্ধন করবে। স্টার্চে হচ্ছে তোমার মেনলি আলফাটা ইউজ হয়, আস্তে মাথায় রাখতে পারো, হ্যাঁ। আলফা গ্লাইকোসাইডটা তোমার স্টার্চ তৈরি হয়, আর বিটা ডিটা হচ্ছে তোমার হচ্ছে যে সেলুলোজ তৈরি হয়। বিটা, হ্যাঁ, বিটা ডিটা হচ্ছে তোমার সেলুলোজ হয়। তারপর সেলুলোজের কিছু ব্যবহার আছে, যে ওটা তোমার তো আমরা বলছিলাম কটন টাইপসের জিনিস হয়। তো উদ্ভিদের যে 50% অধিক হচ্ছে সেলুলোজ, আর কটন হলো হচ্ছে যে কি তোমার 90%। কটনের দন্তন আছে, দন্তন হচ্ছে তোমার মাথায় রাখবে 90% হচ্ছে কি সেলুলোজ। তো সেলুলোজ দন্তস আছে, দন্তস সরল শিকল পলিমার। আবার আমরা বলছিলাম সরল শিকল পলিমার কিসে ইউজ হয়, তরলে সান্দ্রতা বৃদ্ধির জন্য। এইভাবে একটু কোলাবরেট করে পড়তে হবে, ওয়ার্ডটা আমরা আগে কোথায় পড়ছি, এভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। তো মানুষ হচ্ছে সেলুলোজ তো হজম করতে পারে না, এগুলো গরু ছাগল করতে পারে। এই জন্য হচ্ছে যে কি মাইক্রো অর্গানিজম থেকে সেলুলোজ এনজাইম দ্বারা হচ্ছে সেলুলোজের বিটা গ্লাইকোসাইড বন্ধনটা হচ্ছে ভেঙে আদর বিশিষ্ট হবে, এগুলো আছে। তারপর হচ্ছে উদ্ভিদ কোষ হচ্ছে স্টার্চ অ্যামাইলেজ আর হচ্ছে অ্যামাইনো পেকটিনের মিশ্রণ থাকবে। তা আয়োডিন হচ্ছে শোষিত নীল বর্ণ হয়, আয়োডিনের দন্তন আছে, লাস্টে দন্তন থেকে হচ্ছে নীল, এটা মাথায় রাখবা। স্টার্চ দ্রবণ হচ্ছে তোমার আয়োডিন হচ্ছে যে নীল বর্ণ ধারণ করবে, একটু মাথায় রাখতে পারো। অ্যামাইলেজ হচ্ছে 20%, অ্যামাইলো পেকটিন হচ্ছে 80% মিশ্রণ, স্টার্চের মিশ্রণ আর কি। তো একটু জিনিস মাথায় রাখবা যে অ্যামাইলেজ বানানটা ছোট 20%, তার অ্যামাইলো পেকটিন বানানটা দেখো কত বড়, তাহলে হচ্ছে 80%। জাস্ট না ঘোরানোর জন্য রেঞ্জগুলো। সেলুলোজ কি তোমার বিটা ডি গ্লুকোজের বলছে আমরা, যে C1 ও C4 বিটা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা শিকলের যে পরিমাণ, সরল শিকলের পরিমাণ, তো ওই 300 থেকে তোমার 3000 বিটা ডি হবে, যেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ধনে আবদ্ধ থাকবে। আচ্ছা, এগুলো গেছে। এখানে একটু আসবো, স্টার্চের উদাহরণগুলো আমরা আলফাডিক মানে আলু, গম, চাল, এগুলো তো জানি। আর সেলুলোজ তো কাঠ ঘাস, এগুলো জানি। তো 20 প্রকার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটু বড় পেপটাইড বন্ধন নিয়ে 20 প্রকার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আছে। তো অ্যাসিড ক্ষার প্রোটিনেজ এনজাইম দ্বারা প্রোটিন আদ্য বিশ্লেষিত হয়ে প্রোটিনের ক্ষুদ্রতম একক অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তো একটু আমরা এই যে এখানে কথাবার্তাগুলো পড়ছি একটু দেখো। পোলার যেটা সেটা অ্যামিনো, তো সিরিন, সিস্টিন, থ্রিওসিনিন সবগুলো দেখো লাস্টে দন্তস্বান দন্তন আছে। তো পোলারগুলো হচ্ছে তোমার দন্তস্ব দন্তন বা অ্যারোমেটিক হচ্ছে ফিটম দিয়ে মাথায় রাখতে পারো, ফিটম। আমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে তোমার প্রীতম, তো আমি ওর নাম দিয়েছি এটা মাথায় রাখা ফিটম দিয়ে। ফিনাইল অ্যানিলিন, তারপর হচ্ছে টাইরোসিন, তারপর হচ্ছে ট্রিপ্টোফ্যান। আর ক্ষারীয়টা হচ্ছে তুমি আল্লাদিন মাথায় রাখতে পারো, অরিজিনিন, লাইসিন, আর একটা হচ্ছে হিস্টিডিন। তো আলাদা মাথায় রাখবে। আর অম্লীয়টা হচ্ছে এসডি টাইপসের নামগুলো পড়ে, অ্যাসপার্টিক, গ্লুটামারিক অ্যাসিড, তারপর অ্যাসপারাজিন, গ্লুটামিক। তো আমি বলছিলাম যে পোলার যেগুলো সেগুলো ত্রিশা দিয়ে মাথায় রাখবা, যে থ্রিওনিন, সিস্টিন অথবা দন্তস্ব দন্তন্য পাবা, হ্যাঁ, সিরিন, সিস্টিন। তারপর এখানে যেটা তোমার অ্যারোমেটিক সেটা কি ফিটম দিয়ে মাথায় রাখতে বলছে, ফিনাইল অ্যানিলিন, টাইরোসিন, আর এদিকে হচ্ছে কি ট্রিপ্টোফ্যান আর কি। তারপর এদিকে আসি তোমার যেটা খাই সেটা আলাদা মাথায় রাখতে বলছিলাম, আদা, অরিজিনিন, লদ হচ্ছে লাইসিন, আর এদিকে হদ হচ্ছে যে কি হিস্টিন, এগুলো গেছে। তারপর জুইটারন, এটা হচ্ছে তোমার মেনলি অ্যামিনো অ্যাসিডের যে C+H মূলক, ওখান থেকে একটা H+ চলে গেলে H3+ একটা আয়ন সৃষ্টি হবে। তো ওটাতে NH2 মূলক স্থানান্তরিত করলে যে NH3+ হয় সেটা হচ্ছে তোমার মেনলি অন্তঃআণবিক অম্ল ক্ষারকের বিক্রিয়া। তো অ্যামিনো অ্যাসিডের যে অণু দুই প্রান্তে ঋণাত্মক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, যে অণুটা সৃষ্টি হয় এটাকে জুইটার অণু বলবো। তো এগুলো তো গেছে যে তোমার পেপটাইড বন্ধন হচ্ছে অ্যামাইড বন্ধন গঠিত হয়, সংজ্ঞাটা একটু পড়ে নিবা।
আর পেপটাইড বন্ধন হলো দ্বিযোজী অ্যামাইড বন্ধন, কোএনএসটাকে অ্যামাইড বন্ধন। তো দুইটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড যুক্ত প্রোটিন, মেনলি তোমার 20 ধরনের অ্যামিনো অ্যাসিড, এটাতে পৌঁছে ইনসুলিনে হচ্ছে তোমার 51টা অ্যামিনো অ্যাসিড থাকবে, 50টা হচ্ছে তোমার পেপটাইডের যে বন্ডটা সেটা হয়। তো এই জায়গাটা একটু পড়তে হবে, দেখো 3টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে 2টা পেপটাইড 323 দিয়ে মাথায় রাখবা, টাই পেপটাইড। তো 3টা অ্যামিনো অ্যাসিড 2টা পেপটাইড 300, আর এদিকে ট্রাই পেপটাইড 323, আর এটা হচ্ছে 4 দিয়ে মাথায় রাখবা, 4টা অ্যামিনো অ্যাসিড থেকে 3টা পেপটাইড বন্ড আর হচ্ছে কি টেট্রা পেপটাইড। তো 434 দিয়ে মাথায় রাখবা, হ্যাঁ 323 434 এভাবে মাথায় রাখবা। তো ইনসুলিনের একটা পরিমাণ অনুপাত হচ্ছে তোমার 17 ধরনের অ্যামিনো অ্যাসিডের 51টা তোমার অ্যামিনো অ্যাসিড অনুর 50টা পেপটাইড বন্ড থাকে, এটা মাথায় রাখবো। 17 ধরনের অ্যামিনো অ্যাসিড হবে, 51টা অ্যামিনো অ্যাসিড অণু হবে, আর হচ্ছে 50টা পেপটাইড বন্ড থাকবে কার, ইনসুলিনের। এই তিনটা ডিজিট একটু ভালো মতো গুনে গুনে পড়বো, 17 ধরনের অ্যামিনো অ্যাসিড, 51টা অ্যামিনো অ্যাসিড অণু, 50টা পেপটাইড বন্ড, 17 ধরনের অ্যামিনো অ্যাসিড, 51টা অ্যামিনো অ্যাসিডের অণু, আর হচ্ছে 50টা পেপটাইড বন্ড, ঠিক আছে। এভাবে একটু গুনে গুনে পড়বা অ্যামিনো অ্যাসিডের কি আর কি। তো সব প্রোটিন হচ্ছে আলোক সক্রিয়, এটা মাথায় রাখতে হবে। তো প্রাইমারি যেগুলো তোমার, ওগুলো তো তোমার বোঝাই যাচ্ছে, প্রোটিন শিকড় সমুদ্র বন্ধা আবদ্ধ একটা কম। আর সেকেন্ডারি যেগুলো সেগুলো উদাহরণগুলো ডুম 2 দিয়ে মাথায় রাখবে, হ্যাঁ। দিতে হচ্ছে তোমার ধমনী, আর এদিকে তোমার এমটা হচ্ছে মাসেল, আর টেন্ডন হচ্ছে 2 দিয়ে মাথায় রাখবে। ধুম 2 একটা সিনেমা আছে না, ধুম 2, ধুম 3 সিনেমা একটা আছে হিন্দি। তো টারশিয়ারিগুলো তোমার হচ্ছে বাকিগুলো আর কি, যে হিমোগ্লোবিন, তারপর মায়োগ্লোবিন, দুধের ক্যাসিন এনজাইম সেগুলো, অ্যালবুমিন সেগুলো। তো প্রোটিনের সব যদি নিয়ে একটু কথা আছে, তাপের প্রভাবে অথবা হচ্ছে অ্যাসিড খাদ্য দ্রবণে টারশিয়ারি ত্রিমাত্রিক আণবিক গঠন হারায়, তখন হচ্ছে জমাটবদ্ধ হয়ে তন্তুময় সরলকে প্রাইমারি প্রোটিন পরিণত করে, এটাকে হচ্ছে প্রোটিনের সর্বসূচিত বলে। দুটা পেপটাইড বন্ধন শিকল দ্বারা কোনটা, এটা তো বলছে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এগুলো। তো এখানে কিছু বৈশিষ্ট্য আছে। কীটনাশক রূপে আমরা ডিডিটি ইউজ করছি, ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক, তারপরে ফ্রিজেন হিমায়কটা সিএফসি ইউজ করছি, শিল্পক্ষেত্রে ড্রাই ওয়াশিং আমরা বলছিলাম যে তোমার ওয়েস্টার ওয়াশ, ওয়েস্টার, তারপরে অগ্নি নির্বাপক হিসেবে হ্যালোফর্মকে ইউজ করছিলাম। তো এগুলো আর কি। এখানেও কিছু কথা আছে, ক্লোরিনযুক্ত গ্যামোক্সিন ও ডিডিটি পাউডার ব্যবহার করবো কীটনাশক, এটা তো আমরা বলছিলাম ডিডিটি ট আছে, কীটনাশক মানে ট আছে, ডিডিটি এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে লিভার আর প্রজনন তন্ত্র হচ্ছে ক্ষতি করে। তো এগুলো গেল, এগুলো একটু লাগবে, হ্যাঁ। ড্রাই ওয়াশিং এ তোমার ওয়েস্টেসল লাগে, একটু সংকেতটা লাগবে। তারপর ক্লোরিনযুক্ত যেটা সেটা তোমার লিভার সিরোসিস করবে, জন্ডিসের সমস্যা করবে। তো সিএফসি তে তোমার ওই যে ফ্রিজের একটা ব্যাপার স্যাপার আছে, ফ্রিজে ব্যবহৃত হচ্ছে সিএফসি, এটা হচ্ছে মানে কার্বন ক্লোরিনের বন্ধনটা ভেঙে ফ্রি রেডিকাল করে ক্লোরিন সৃষ্টি করে, যেটা ওজোন স্তরকে তোমার ক্ষতি করবে এটা। তো এখানে একটু নামগুলো লাগবে, ডিডিটি মানে ব্যবহারগুলো লাগবে। ডিডিটি তোমার কি করে, কীট বাড়ানো টসে কীটনাশক হচ্ছে হিসেবে ব্যবহৃত। ক্লোরোজাইলিনটা তো ডেটল, আমরা জানি ডেটলের মূল উপাদান। তারপর বেঞ্জিন হেক্সাক্লোরাইড সেম জিনিস কীটনাশকে লাগে। আর যেটা ওয়েস্ট্রন কিন্তু সেটা হচ্ছে ইথেন, নামটা ফুল ফর্মটা লাগবে। এদিকে ওয়েস্ট্রোসা ড্রাই ওয়াশ আমরা বলছিলাম, মানে ওয়েস্টার্ন কান্ট্রির যে ড্রেসগুলো ওগুলো আমরা ড্রাই ওয়াশ করবো সেটা। আর এদিকে হচ্ছে কফিতে হচ্ছে ক্যাফেইন যেটা, সেটা ডাইক্লোর, দেখ ক্লোরো বানাতে ক আছে, কফি বানাতে ক আছে। তারপরে এখানে স্থানিক চেতনানাশক ক্লোরো ইথেন, ক্লোরোমিথেন, তারপর ক্লোরোফর্ম তো আমরা জানি অস্ত্রোপচার হচ্ছে যে ব্যবহৃত চেতনানাশক। তারপর ড্রাই যেটা কার্বন টেট্রাক্লোরাইড সিসিএল ফোর, ওটাও কি ড্রাই ওয়াশিং ইউজ হয়। আরেকটা কোনটা ইউজ হয় তোমার, ওই যে ওয়েস্ট্রোসলটা ইউজ হয়। এগুলো গেছে। তো ক্যান্সার সৃষ্টিকারী গ্রুপকে হচ্ছে ক্যারকিনোজেন বলবো, যেটা হচ্ছে 3,4 বেনজোপাইরিন উৎপন্ন করবে। তো এগুলো গেছে। আচ্ছা এই পার্টটা লাগবে। এরপর হচ্ছে মোটামুটি শেষ। মানে ফরমালিন নিয়ে একটু পড়বো। ফার্মেন্টেশন থেকে হচ্ছে আমরা ইথানল তৈরি করবো, এটা জানি। দেখো ফরমালিন কি, ফর্মালডিহাইড বা ইথানলের HCHO গ্যাসীয় জলীয় দ্রবণে, গ্যাসের 40% জলীয় দ্রবণ, হ্যাঁ এটা হচ্ছে ফরমালিন। তো বাস্তব হচ্ছে 40% ফরমালডিহাইড হচ্ছে 8% মিথাইল অ্যালকোহল বা মিথানল থাকে, আর অবশিষ্ট 52% হচ্ছে পানি। তাহলে 52% হচ্ছে পানি হয় মেনলি, আর হচ্ছে 8% তোমার মিথানল থাকে, এটাই। তো CH3OH মিশ্রিত থাকায় ফর্মালডিহাইড হচ্ছে পরিমাপ করা বাধা পায় কম তাপমাত্রা। ফর্মালডিহাইডের গ্যাসীয় অবস্থায় মিথানের ট্রাইমার গঠন করে, যা হচ্ছে যে কি পানিতে অদ্রবণীয় কঠিন পদার্থ। এটা লাগছে না। তো এখানে ব্যবহারের সুবিধাগুলো পড়বো। দেখো বায়োলজি ল্যাবে তোমার মৃত উদ্ভিদ প্রাণীদের সংরক্ষণ করে ফরমালিন ইউজ হয়, এটা তো জানতেছি। ফরমালিনের আছে, মতার মৃত, এটা দিয়ে মাথায় রাখবো। আর ইউরিয়ার ফরমালডিহাইড তোমার যুক্ত করলে মেলামাইন হয়। একটু সামনে দেখো, অ্যাকোয়ারিয়াম বা কৃত্রিম জীবাণুমুক্ত রাখার জন্য ফরমালিন ইউজ হয়। সবগুলো তো বাঁচলাম, মৃত, অ্যাকোয়ারিয়াম, কৃত্রিম। তারপর বাদ জড়ার ইউমেটিকে আমরা বলছিলাম যে হেক্সামিন বা ইউরোট্রেপিন ইউজ করবো, হ্যাঁ ইউরোট্রেপিন ইউজ করবো। ধরো বলছি তোমার হচ্ছে যে কি বাদ জ্বর হয়েছে, তোমার ইউমেটিক ফেভার হয়েছে তো নামগুলো মিলে আছে। আবার দেখো বাদ জ্বর হয়েছে, তোমার বাদ জ্বর হয়েছে, ইউরোট্রেপিনটা কি তোমার বাদ জ্বরের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রস্তুত করতে হচ্ছে তোমার ফরমালিন ইউজ হয়। তো বাদ জ্বরের মানে বাদ জ্বর বা রিউমেটিক ফিভারের হচ্ছে তোমার মেনলি ওষুধটা কি হেক্সামিন বা ইউরোট্রপিন। তো হেক্সামিন বা ইউরোট্রপিন কিসের তৈরিতে ব্যবহৃত হয়, ফরমালিনে ব্যবহৃত হয়। তো ইউরিয়া ফরমালডিহাইড হচ্ছে তোমার রেজিন, আর ফেনল ফরমালডিহাইড হচ্ছে রেজিন ব্যাকলাইট। তো ফেনল ফরমালডিহাইডের রেজিন যেটা হচ্ছে ব্র্যাকেলাইট, আর ইউরিয়া ফরমালডিহাইডের যেটা রেজিন সেটা কি ফর্মিকা। তো মাথায় রাখতে হবে ইউরিয়া থেকে ফর্মিকা, আর এদিকে ফেনল থেকে হচ্ছে তোমার ব্র্যাকেলাইট বের হয়েছে, হ্যাঁ।
তো এখানে ফরমালিন ব্যবহার তো আমরা জানি খাদ্যমান পুষ্টি নষ্ট হয়, তো দীর্ঘদিন যদি ইউজ করে ফরমালিন তাহলে হচ্ছে আমাদের মানে স্নায়বিক শক্তি চলে যাবে, দৃষ্টিশক্তি চলে যাবে, এই হচ্ছে কথাবার্তা। তো এরই মাঝে আলহামদুলিল্লাহ আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ হলো। নামকরণের একটা তোমাদের ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে কি চেষ্টা করতেছি যে মানে এই যে এমসিকিউগুলো দেওয়ার। আর হচ্ছে আমার কালকে থেকে আসলে ক্লাস শুরু হয়েছে, একদম সকাল 10টা থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত 5টা পর্যন্ত ক্লাস আছে। দেখি তোমাদের অধ্যায় 3 আর 4 ক্লাসগুলো দিয়ে ফেলবো ইনশাল্লাহ। একটু দোয়া করবার জন্য ক্লাসগুলো দিয়ে শেষ করতে পারি। এই হচ্ছে কথাবার্তা। প্রচুর পড়ো, অর্গানিকটা ভালো মতো পড়ো, দেখবা যে অর্গানিক হচ্ছে 5টা থেকে 6টা তুমি কোয়েশ্চেন পাবাই অর্গানিক থেকে। এই হচ্ছে কথাবার্তা। আল্লাহ হাফেজ, পিস।